ও মা, তাই নাকি? তুমিও অনেক কিউট। সেতুর সাথে বিয়ে না হলে তোমাকেই বিয়ে করতাম। সবাই হেসে দিল। তখন আরেকটা মেয়ে, দুলাভাই সেতুকে হানিমুনে কই নিয়ে যাবেন? সেতুকে নিয়ে হানিমুনে যায় কি হব? হানিমুন তো শালিদের নিয়ে যাইতে হয়, তাহলে মজা বেশি হয়। আমি তো ভাবছি সেতুকে রেখে তোমাদের সবাইকে নিয়ে হানিমুনে যাব। আহারে, সেতুকে রাইখা গেলে সেতু কষ্ট পাইবো। সে তো আনরোমান্টিক একটা মেয়ে। সেতুকে নিয়ে হানিমুনে গেলে টাকাটাই নষ্ট। তা না, তোমরা অনেক রোমান্টিক মনে হইতেছে। সেতুর দিকে তাকিয়ে দেখি সেতু সাপের মতো ফসফস করতেছে। যা, তোরা সবাই যা, ঘর থেকে বের হ। আমি ঘুমাবো, অনেক ঘুম ধরেছে। চলে যাচ্ছি। তোর স্বামীর ভাগ আমি নেব না। এই বলে সবাই চলে গেল। সেতু দরজা আটকিয়ে দিল আর আমার কাছে এসে বলতে লাগলো, ছি ছি, অন্য মেয়েকে হানিমুনে যেতে চাও, শরম করে না? বুঝলাম না। আমি তো ওদের সাথে মজা করে বলছি। পরে সেতু শুয়ে পড়ল। আমিও শুয়ে থেকে গেম খেলতেছি ফুল সাউন্ড দিয়ে, যেন সেতু ঘুমাতে না পারে। বাইরে গিয়ে গেম খেলুন, আমার ঘুমের সমস্যা হচ্ছে। সমস্যা হলে অন্য ঘরে গিয়ে ঘুমাও। সেতু পরে ফোনটা নিয়ে রেখে দিল। আমিও বাচ্চাদের মতো শুয়ে রইলাম। এভাবে ঝগড়া, সেতুর অপমান। আমি কোনোদিন বাবা হতে পারবো না। সে ডিভোর্সও চাই প্রতিদিন। আমিও কিছুই বলি না। 7 দিন শুনলাম এসব। এখন রংপুর চলে যাচ্ছি। অফিসে সেতুকে রেখে যাচ্ছি। পরে সব কিছু ঠিক করে সেতুকেও নিয়ে যাব। সবার কাছ থেকে বিদায় নিয়ে নিলাম। এখন সেতুর কাছে গেলাম। ভালোভাবে থেকো আর দোয়া করিও আমার জন্য। দোয়া করে কি হবে? তুমি মরলেই তো আমি খুশি হব। তুমি এটা বলতে পারলে? যেটা সত্যি ওটাই বললাম। আমি আর কিছু না বলে চলে আসলাম। বের হয়ে হাসি মুখে আব্বু আম্মুর কাছ থেকে বিদায় নিলাম। কিন্তু ওই সময় আমার খুব কষ্ট হচ্ছিল। মনে হইতেছিল যে আমি কান্না করি। আমি এত বিরক্তকর হয়ে গেছি যে কেউ একজন আমাকে মারার কথা বলছে। ভিতরে কষ্ট আর বাইরে হাসি নিয়ে চলে গেলাম চাকরি করতে। সকালের গাড়িতে গেছি, তাড়াতাড়ি পৌঁছাইছি। রাতে আম্মুর ওই জায়গায় কল দিছিলাম। আম্মুকে জিজ্ঞেস করছি সেতুর কথা। সেতুকেও ফোন দিছিলাম, কিন্তু রিসিভ করেনি, কেটে দিছে। পরের দিন সকালে উঠে অফিসের জন্য রেডি হয়ে অফিসে গেলাম। যাওয়ার পরেই পিয়ন এসে বলল, ম্যাডাম আপনাকে ডাকলো। আমি ভাবতে লাগলাম আগে তো স্যার ছিল, এখন ম্যাডাম কই থেকে আসলো। ভাবাভাবি বাদ দিয়ে গেলাম ম্যাডামের রুমের সামনে গিয়ে। ম্যাডাম আসতে পারি? আসেন। আমি ভিতরে গিয়ে ম্যাডামকে দেখে তো অবাক, কারণ ম্যাডাম আর কেউ নয়, বিয়েবাড়ি সেই আফরিন। আফরিন দেখে ভয় পেয়ে গেলাম। বিয়েবাড়িতে যা কিছু করছি চাকরি থেকে বের করে দেয় নাকি আবার। ভয়ে ভয়ে কাছে গিয়ে, আপনি আমাকে ডেকেছেন ম্যাডাম? হুম তা কেমন আছেন? আর আপনার বউ কেমন আছে? আমি ভালো আছি, আর আমার বউও ভালো আছে। ভালো থাকলেই ভালো। ম্যাডাম, সেদিনের ভুলগুলোর জন্য দুঃখিত, মাফ করে দিবেন। ওইসব আমি ভুলে গেছি। আপনার বউকে সাথে নিয়ে এসেছেন? না, কিছুদিন পরে নিয়ে আসবো। নিয়ে আসলে আমাদের বাড়িতে নিয়ে যান সময় করে। আপনি বসের কি হন? আপনার বস আমার বাবা হয়। এমনি আপনার সাথে দেখা এবং অফিসটা ঘুরে দেখতে এসেছি। ম্যাডাম, তাহলে আসি। অনেক কাজ করতে হবে, অনেক দিন পর আসলাম, দেখতেই তো পারছেন। এরপর কোনোদিন দেখা হলে ম্যাডাম বলবা না, নাম ধরে বলবা এবং তুমি করে বলবা। জি। পরে আসলাম কেবিনে। কেবিনে বসে কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে ম্যাচের দিকে রওনা দিলাম। আজকে অফিস ছুটির আগে বের হয়েছি, কারণ হলো একটা বাসা খুঁজে বের করতে হবে। ম্যাচে তো আর বউ নিয়ে থাকা যাবে না। বাসা খুঁজেও পেলাম। বাসা ঠিক করে ম্যাচে ফিরলাম। পরের দিন বাসায় শিফট হব। পরে বাসায় শিফট হলাম। এখন বাসায় থেকে অফিস যাওয়া আসা করি। আমি রংপুর এসেছি 7 দিন হয়ে গেছে। এই 7 দিনে সেতুকে কল মেসেজ দিছি, কিন্তু কোনো রিপ্লাই পাইনি। একদিন সেতু আব্বু আম্মু এবং সেতুর আব্বু আম্মু সবাই একখানে বসে থেকে গল্প করছিল। তখন সেতু সবাইকে একটা প্রশ্ন করে, আম্মু, ওর কি কোনোদিনও বড়সড় অ্যাক্সিডেন্ট হয়েছিল? না, শুভ খুব সাবধানে চলাচল করে। সবাই নাই করলো, কারণ আমার তো অ্যাক্সিডেন্ট হয়নি। কিন্তু ও তো বললো ওর একটা বড় অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপর থেকে ওর বাবা হওয়ার ক্ষমতা হারিয়ে ফেলেছে। তোমার সাথে মজা করার জন্য বলেছে এসব। ও তো কোনো ডাক্তার দেখানোর জন্য হাসপাতালেও যায়নি। আমি তো অনেক বড় ভুল করে ফেলেছি। কি ভুল? আমি তো শুভর কথা বিশ্বাস করে শুভর সাথে অনেক খারাপ ব্যবহার করছি। শুভর কাছে ক্ষমা চেয়ে নিও, তাই হবে। পরে সেতু ওইখান থেকে চলে আসে আর ঘরে এসে ভাবতে লাগে পুরোনো কথাগুলো। এখন শুভকে কিভাবে পটানো যায় সেটাই ভাবতে হবে। শুভকে জানানো যাবে না যে আমি এসব জানি। শুভকে যখন আমি ভালোবাসি এর কথা বলেছিলাম, ও তখন বলেছিল এটা আবেগ। আমি তো কত কিছু বলেছিলাম, তারপর তো আমি কত খারাপ ব্যবহার করলাম। এখন শুভ কি আমায় মেনে নিবে?
এখন শুভ ভালোবাসার কথা বললে কি ভাববে? শুভর সাথে তো আমি এই কয়েকদিন কথাও বলিনি, অনেকবার ফোন দিছে, আমি তোর ফোনটাও ধরিনি, পরে তো আবার ফোন দিবেই, তখন কথা বলবো। এখন আমি আর সেতুকে কল দেই না। উকিলের সাথেও কথা বলছি ডিভোর্সের ব্যাপারে। সে যত দ্রুত সম্ভব উকিল কাজটা করে দিতে চাইছে। 7 দিন চলে যায়, তাও সেতুকে একবারই কল দেই না। সেতু আমাকে কল দেয়নি। সেতুর এখন আর ভালো লাগে না। সেতুর শুধু ইচ্ছে হয় শুভর সাথে কথা বলবে। সেতু মিস করে ওই দিনগুলো, যে দিনগুলোতে শুভকে দেখতেই পারে নাই। শুভ কত কিছু বলেছে। যখন সেতুর ফোনটা বেজে ওঠে তখনই সেতুর মনে হয় শুভ মেসেজ দিছে বা কল দিছে, কিন্তু শুভ কোনো মেসেজ বা কল দেয় না। সেতু শুভকে কল দিতে চায়, কিন্তু কোনো একটা কিছু কারণে শুভকে মেসেজ বা কল দিতে পারে না। এখন আর শুভের সেতুর কথা মনে পড়ে না। শুভের প্রথম প্রথম অনেক কষ্ট হয়েছে, আর নিজেই নিজেকে দোষ দেয়। সেতুকে মিথ্যা কথা বলাটা ঠিক হয়নি। এদিকে সেতু সবসময় মন মরা হয়ে বসে থাকে, কারোর সাথে বেশি কথা বলে না, শুধু শুভের কথা ভাবে। শুভের সাথে কথা মন চায় কিন্তু পারে না। ধৈর্য ধরে থাকে শুভ তাকে ফোন দিবে, কিন্তু শুভের নাম্বার থেকে কল আসে না। 1 মাস হয়ে গেছে, কিন্তু শুভ আর সেতুর মাঝে কথা হয় না। সেতু আর থাকতে না পেরে শুভকে কল দেয় রাতে, তাও আবার 12টার সময়, যে সময় শুভ ঘুমে মগ্ন হয়ে আছে। প্রথমবার ফোন ঢোকার পর ফোন রিসিভ করলো, কারণ শুভ তো ঘুম ভাঙেনি। পরের বার কল দিতেই শুভের ঘুম চোখে দেখে একটা কল এসেছে। পরে নাম্বার না দেখেই কলটা রিসিভ করে বলে, হ্যালো, কে? আমি। আমিটা কে? আমাকে চিনতে পারোনি? আমি সেতু। আরে বোন, কোন সেতু? আর এত রাতে ঘুমে ডিস্টার্বের জন্য কল করছো কেন? আমি তোমার বউ সেতু। বউ কথাটা শুনে শুভ নাম্বারটা ভালোভাবে দেখলো। সেতুই কল দিছে। পরে ভাবতে লাগলো, আব্বু আম্মুর কোনো কিছু হলো নাকি এত রাতে ফোন দিছে সেতু? আব্বু আম্মুর কিছু হয়েছে নাকি ফোন দিচ্ছে? আব্বু আম্মুর কিছুই হয়নি, কথা বলার জন্য ফোন দিছি। ফাইজলামি রাখো। বিএফ লগে ভাইগা গেছো নাকি? আবার এখন প্রবলেম হয়েছে দেখে ফোন দিছো? আচ্ছা, কোনো কিছু ভেবো না, সরাসরি আমার এখানে চলে আসো, আমি সবাইকে ম্যানেজ করে নিব। ঘরে স্বামী থাকতে অন্য পুরুষের সাথে পালিয়ে যাব কেন? স্বামী তো শুধু কাগজে কলমে। আচ্ছা বাদ, কালকে অফিসে যেতে হবে বাই। আর এত রাতে কোনোদিন কল দিবা না, যত সব ফালতু। এটা বলে ফোনটা কেটে দেই আর বন্ধ করে রেখে ঘুমিয়ে পড়ে। এদিকে সেতুর মনটা আরও খারাপ হয়ে যায়। আমি কি এতটাই খারাপ ব্যবহার করেছি যে শুভ ভেবে নিতেছে আমার বয়ফ্রেন্ড আছে? ছি ছি, নিজেকে নিজের উপর ঘৃণা হচ্ছে। আর কিভাবে শুভ আগে মেসেজ দিত, কেমন আছো, কি করো, কথা বলার জন্য ফোন দিত, আর এখন কথাই বললো না, ঘুরে ফিরে আমাকে অপমান করলো। সারা রাত না ঘুমিয়ে পার করে রাত, আর ডিসিশন নেই শুভয়ের এখানে চলে আসবে, কারণ শুভ বলেছিল বাসা ভাড়া নিছে, আর যেতেও বলেছিল আমাকে। সকালে উঠে আব্বুর কাছে গিয়ে বলে, আব্বু আমাকে শুভর বাসায় রাইখা আসেন, আমি যাব, এটা ওকে বলবেন না। আব্বু মেনে নেয়, আর বিকেলের গাড়িতে তারা রওনা দেয়। আমার এখানে এসে আব্বুর দরজায় কলিং বেল চাপ দিই। শুভ তখন ভাবতে থাকে এই সময় আবার কে আসলো, অলসতা নিয়ে দরজা খুলতে যায়, দরজা খুললে তো অবাক শুভ। শুভ তখন আব্বুকে বলে, তোমরা আসবা, বলবা না? আসলে স্ট্যান্ডে আগায় যেতাম। সেতু বলল তোকে সারপ্রাইজ দেবে, তাই না জানিয়ে চলে আসলাম। আচ্ছা বসো, তোমাদের খাবারের ব্যবস্থা করি। শুভ সেতুর সাথে কোনো কথাই বলে নাই। একবার তাকিয়ে দেখেছিল সেতু অনেক শুকনা হয়ে গেছে। মনে হলো অনেক দিন ধরে খাবার ঠিকমতো খায় না আর ঘুমায়ও না। সেতুকে দেখেও না দেখার ভান করলো। সেতু আমার দিকে অসহায়ের মতো তাকিয়ে আছে। সেতুর দিকে লক্ষ্য না করে আমি খাবার কিনতে গেলাম। অবশ্য নিজেই রান্না করে খাই। আজকে শরীরটা ভালো ছিল না, তাই রান্না করিনি। হোটেল থেকে খাবার এনে আমি, আব্বু, সেতু খাইতে বসছি। তুমি কি প্রতিদিন বাজারের কেনা খাবার খাও নাকি? না আব্বু, রান্না করেই খাই। আজকে ভালো লাগছিল না, তাই রান্না করিনি। তোমরা আসবে জানলে রান্না করতাম। আরে ভাই, আমি সব কিছুই রান্না করতে পারি। এই সব কিছু রান্না আমার মা আমাকে শিখাইছে। খাবার খেয়ে আব্বুকে রুমে দেখিয়ে দিলাম, আর আমি আমার রুমে চলে আসলাম। সে তো আগে থেকে আমার রুমে গিয়ে বসে আছে। আমার রুমটা অনেক সুন্দর করে সাজিয়ে রেখেছি। রুমটা এমনভাবে সাজিয়েছি যেটা লিখে প্রকাশ করতে পারছি না। ঘরে গিয়ে দেখি সেতু বিছানায় শুয়ে কার সাথে যেন কথা বলছে। কথা বলা দেখে জিজ্ঞেস করলাম, বিএফের সাথে কথা বলো নাকি? তখন সেতু ফোনটা রেখে, আচ্ছা তোমার সমস্যাটা কি বলো তো? সেদিন এই বিএফ এর কথা, আবার আজকেও বলতেছো বিএফ এর কথা। আমি অতটাও খারাপ না যে ঘরে স্বামী রেখে অন্য ছেলের সাথে প্রেম করব। পরবর্তীতে এরকম কথা বলবেন না। স্বামী তো শুধু কাগজে কলমে। কিছুদিন পর তো ডিভোর্স হয়ে যাবে। ডিভোর্সের পর পটাতে হবে, তাতে সময় লাগবে।
ডিভোর্সের পর যেন তাড়াতাড়ি বিয়ে করতে পারো সেই জন্য হয়তো আগেই পটিয়ে রাখছো। আর হ্যাঁ, তোমার জন্য একটা খুশির খবর আছে। আমি উকিলের সাথে কথা বলছি, কিছুদিন পরই ডিভোর্স পেপার দিয়ে দিবে। তখন আর আমার মুখ দেখতে হবে না। ডিভোর্সের কথা শুনে সেতুর মুখটা শুকিয়ে গেছে, আর সেতুর চোখের জল এসে পড়েছে। ওদিকে লক্ষ্য না রেখে বললাম, শুয়ে পড়ো, রাত অনেক হয়েছে। সেতু চুপচাপ অন্যদিকে হয়ে শুয়ে পড়ল। আমিও কোলবালিশটা জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়লাম। সকালে ঘুম থেকে উঠে দেখি সেতু আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। জড়িয়ে ধরে আছে দেখে সেতুকে ধমক দিয়ে বললাম, আমাকে জড়িয়ে ধরে আছো কেন? আমাকে জড়িয়ে ধরে থাকতে পারো না, কারণ আমার সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা। এটা বলে ওয়াশরুমে চলে গেলাম। পরে সেতু রান্না করলো, আমি বসে থেকে ফোন চাপলাম। খাবার খেয়ে আমি অফিসের জন্য বের হলাম, আর আব্বু বলল চলে যাবে, তাই তাকে গাড়িতে উঠাই দিতে বাস স্ট্যান্ডে গেলাম। আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আমি অফিসে চলে গেলাম। অফিসে যাইতে দেরি হয়েছে। অফিসে গিয়ে ডেস্কে গিয়ে বসতে বসতে পিয়ন এসে বলে গেল, ম্যাডাম যাইতে বলছে। ম্যাডাম অনেক দিন পর আসলো। পরে গেলাম, জিয়ে নাম ধরে ডাক দিলাম, আফরিন কেমন আছো? ভালো। তুমি কেমন আছো? আর অফিসে আসতে দেরি করলা যে? আব্বু সেতুকে ডাকতে এসেছিল, আমি আব্বুকে গাড়িতে তুলে দিয়ে আসলাম, সেই জন্য দেরি হলো। ও, তোমার বউ এসেছে? কালকে আমার জন্মদিন, সেই জন্যই আসছিলাম তোমাকে দাওয়াত দিতে। সো সেতুকে নিয়ে চলে যাবা। আমাদের বাড়িতে না গেলে কিন্তু আমি কেক কাটবো না বলে দিলাম। আরে তোমার জন্মদিনে আমি না যাই, আমি তো আগেই যাব। হাসিটা অনেক সুন্দর। ঘরে বউ রেখে আরেকজনকে ইমপ্রেস করার চেষ্টা নাকি শুভ সাহেব? না, যেটা সত্যি ওটাই বললাম। হুম, আমি তাহলে কাজ আছে। ঠিক আছে, যাও। পরে এসে কাজ করতে লাগলাম। কাজ করা শেষ করে দুপুর টাইম হয়েছে, তখন ফোনটা বেজে উঠল। ফোনটা হাতে নিয়ে দেখি সেতু কল দিছে। রিসিভ করার ইচ্ছা না থাকা সত্ত্বেও কলটা রিসিভ করলাম। হ্যালো, কে? আমি। ফোন দিছো কেন? দুপুরে খাবার খাইছো? খাইলেই কি আর না খাইলেই কি? আমার অনেক কিছু। তোমার সাথে কথা বলার সময় নাই। এটা বলে ফোনটা কেটে দিলাম। আপনারা ভাবছেন সেতুর সাথে এরকমভাবে কথা বলছি কেন? সেতু যেদিন আমাকে মরে যাওয়ার কথা বলেছে, সেদিন থেকে সেতু আমার মন থেকে উঠে গেছে। মনে থেকে একবার উঠে গেলে ওই মনে ওই মানুষটিকে বসানো যায় না। দুপুরের খাবার খেয়ে আবার কাজ করা শুরু করলাম। কাজ শেষ করে বাড়িতে গেলাম। যাওয়ার পর সেতুকে বললাম, আমি কিছু কেনাকাটা করে যাব, তোমার কি কিছু লাগবে? আমি একটা নতুন ড্রেস কিনবো। আমি ফ্রেশ হয়ে আসতে আসতে তুমি রেডি হও। আমি ফ্রেশ হয়ে এসে দেখি সেতু সুন্দর করে সেজে বসে আছে। সেতুকে ঠিক হলুদ পরীর মতো লাগছে। সেতুর দিকে হা করে তাকিয়ে আছি। সেতু বলল, ওইরকম করে তাকিয়ে থাকলে আমি ক্ষয়ে যাব। পরে আমার হুঁশ ফিরল। আমিও রেডি হয়ে বাইরে এসে রিক্সার জন্য দাঁড়িয়ে আছি। তখনই একটা রিক্সা থেকে ভার্সিটির ভালো একটা বান্ধবী নেমে এসে জড়িয়ে ধরে বলল, দোস্ত, কি খবর? কেমন আছিস? তোর তো খোঁজ খবর পাওয়াই যায় না। এরকমভাবে কেউ জড়িয়ে ধরে নাকি? মানুষ দেখলে কি ভাববে? সেতুর দিকে তাকিয়ে সেতু তো পুরাই আগুনের মতো গরম হয়ে আছে। এর মধ্যেই সেতু বলে উঠল, এই ফালতু মেয়ে, এভাবে জড়িয়ে ধরে আছেন কেন? শুভ, কে রে এই মেয়ে? এ হলো। আমি হলাম ওর বিয়ে করা বউ। তুই বিয়ে করলি কবে? আমাকে একটু জানালিও না। আপনারা জানায় কি হবে? ওর থেকে 2 ফিট দূরে গিয়ে দাঁড়ান। শুভ ভাবি এরকম করে কথা বলছে কেন? ওর একটু রাগ বেশি তো, পরে তোর সাথে কথা বলিও। পরে বান্ধবী চলে গেল। ওই মেয়েটা আপনাকে জড়িয়ে ধরলো কেন? ছি ছি, আপনার লজ্জা করে না ঘরে বউ রেখে অন্য একটা মেয়ের সাথে এসব করতে? না জানি কত মেয়ের সাথে এরকম করেন। আমাকে দেখে কি লুচ্চা মনে হয়? হ্যাঁ, এর কোনো মেয়ের সাথে কি করি আর কি না করি সেটা আমার একান্ত ব্যাপার। এখন আর তোমার একান্ত ব্যাপার নাই, কারণ তোমার বউ আছে, আর বউটা হলাম আমি। তুমি তো আমাকে স্বামী হিসেবে মানোই না। কিছুক্ষণ চুপ থাকলো সেতু। আচ্ছা, আমাকে মাফ করে দাও, আগের ব্যবহারের জন্য দুঃখিত। আমাদের বাচ্চা না হলেও আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। আমি ভাবতে লাগলাম, সেতু এসব বলতেছো কেন? আগে তো খারাপ ব্যবহার করতো না। ও জেনে ফেলছে আমি ওর কাছে মিথ্যা বলছি। কিভাবে? মার্কেটে চলে আসছি, চলো শপিং করি। পরে কিছু কেনাকাটা করলাম, আর আফরিনের জন্য একটা গিফট কিনলাম। সেতু জামা কাপড় কিনলো। কিনে বাসায় এসে আমাদের রাখা জিনিসগুলো রেখে সরাসরি চলে গেলাম আফরিনদের বাড়ি। গিয়ে দেখি অনেক সুন্দর করে সাজানো। যদিও জন্মদিন পালন করার আমি পছন্দ করি না। আমরা বাড়ির ভেতরে ঢুকতে আঙ্কেল আন্টি আফরিন আমাদের দেখে খুশি হয়ে গেছে। সেতুকে দেখে আরও বেশি খুশি হয়েছে। সেতু আফরিনের সাথে চলে গেল, আর আমি একা একা বসে আছি।
কারণ আমার পরিচিত কেউ নাই। বসে থেকে গল্প লিখতেছিলাম। অবসর সময় পেলে গল্প লিখি। তখনই একটা মেয়ে এসে বলল, আপনি শুভ ভাইয়া না? হুম, আমি শুভ। আপনাকে চিনতে পারলাম না। আমি আপনার একজন গল্প পাঠক, আপনার সাথে অনেক কথা হয়েছে মেসেজে। মনে মনে, আমি তো অনেক মেয়ের সাথেই কথা বলি, এটা আবার কে? আপনার গল্পগুলো অনেক সুন্দর, আমি তো আপনার প্রেমে পড়ে গেছি। আমার প্রেমে মানে? আসলে আপনার গল্পের প্রেমে পড়ে গেছি। এখন তো তুমি পিচ্চি মামাতো বোন গল্প লিখতেছো, এই গল্পটাও অনেক সুন্দর। শুক্রিয়া। আপনার সাথে একটা সেলফি তুলি? আমি কি কোনো ভিআইপি ব্যক্তি নাকি যে সেলফি তুলতে হবে? তুলতে হবে। মেয়েটি যেই সেলফি তুলতে এলো তখনই সেতু এসে ওই মেয়েকে একটা ধাক্কা দিয়ে ফেলে দেয় আর বলে, এই তোমার সমস্যা কি? হ্যাঁ, এতক্ষণ কথা বলছো, ভালো কথা, তাই বলে শরীরের উপর এসে এভাবে সেলফি তুলতে হবে? ভাইয়া কেউ নি। পিচ্ছি মামাতো বোন আমার বউ। আপনি লিখেছিলেন সে তো আপনাকে দেখতে পায় না আর ভালোবাসে না। ভালো না বাসলে তো এরকম রিয়াক্ট করতো না। এখন হয়তো ভালোবাসে। মেয়েটি চলে গেল। আমি চলে গেছি আর অন্য মেয়ের সাথে টাঙ্কি মারা শুরু করছো। এখন থেকে আমার সাথেই বসে থাকবা। রাত 11টার সময় আমি সেতু, আফরিন আর আফরিন কিছু বন্ধু-বান্ধবী বসে থেকে মজা করছি। হ্যালো ফ্রেন্ডস, তোমাদের একটা কথা বলবো। তোমাদেরকে বলেছিলাম আমি কারো প্রেমে পড়েছি, কিন্তু নামটা বলি নাই। আজকে নামটা আমি বলবো। তাকে আমি প্রথম দেখেই ভালোবেসে ফেলেছিলাম। শুভ, সেতু, আমার এখানে আসো তো একটু। আমি আর সেতু গেলাম তখন। আমি শুভ, এই যে একে দেখছো, একে দেখে ভালোবেসে ফেলেছিলাম, কিন্তু ভালোবাসাটা মনে রয়ে গেছে। কারণ এই যে মেয়েটা সেতু, সেতু হলো শুভের বউ। আমার মনে ভালোবাসা মনেই রয়ে গেল। ভালোবাসা মানুষকে আপন পেলাম না। সেতু, বেস্ট অফ লাক, তোমাদের সংসার সুখের হোক। শুভরাত্রি। এটা বলে আমি আফরিন ঢুলতে ঢুলতে চলে গেল। অনেক ড্রিঙ্ক করেছে হয়তো। ওর কথাগুলো নিজের উপর নিজেরই অনেক রাগ উঠে গেল। শালার কেন যে ওইসব করতে গেলাম। চলো বাড়িতে চলে যাব। পরে আমরাও চলে আসি আর ভাবতে লাগি, সেতু কি সত্যিই আমাকে ভালোবাসে? যদি ভালো না বাসতো তাহলে তো মেয়েদের সাথে কথা বলার সময় জেলাসি ফিল করতো না। ভাবতে ভাবতে বাসায় চলে আসি। পরের দিন অফিস বন্ধ ছিল। আমার মাথায় একটা কথা ঘুরপাক খাচ্ছে, সেতু কি সত্যি ভালোবাসে আমাকে? পরের দিন অফিস বন্ধ থাকায় সেতু বলে, চলো একটু ঘুরে আসি। তুমি তো আমাকে নিয়ে একটু ঘুরতে যাও না? আমিও রাজি হয়ে যাই, ঘুরতে যাই। সেতুর সাথে ঘুরতে ভালোই লাগছিল। সেতুকে ফুচকা খাওয়াই দিছি। আরও অনেক অনেক রোমান্টিকভাবে দিনটা পার করলাম। 2 দিন কেটে গিয়েছে, কিন্তু সেতুর সাথে খারাপ ব্যবহার করিনি, বরং রোমান্টিকভাবে দিনগুলো পার করছি। হঠাৎ করে একদিন অফিস থেকে তাড়াতাড়ি চলে আসি, কারণ বাড়িতে এসে ফ্রেশ হয়ে আবার কোম্পানির কাজের জন্য বাইরে যাব। দরজায় এসে ধাক্কা দিতেই দরজা খুলে গেল। ঘরে ঢুকে দেখি সেতু মনে হয় কারোর সাথে কথা বলছে। মিষ্টি মিষ্টি হেসে কথা শোনার জন্য কোনো রকম শব্দ না করে ওর কাছে গেলাম। জানিস, শুভ তো মনে হয় আমাকে মেনে নিয়েছে। শুভ জানে না যে আমি ওর মিথ্যা কথা ধরে ফেলেছি। আমি জানি ওর কোনো সমস্যা নেই। আমি এই কথা শুনে বুঝতে পারলাম ও সব কিছু জেনে ফেলেছে যে আমি সন্তান জন্ম দিতে পারবো না। এটা মিথ্যা কথা। আমি নতুন একটা আইডিয়া বের করলাম, কারণ সে তো আমাকে এখনও ফুলফিলভাবে ভালোবাসেনি। কোনো শব্দ না করে একটু পিছিয়ে এসে সেতুকে ডাক দিলাম। সেতু ফোনটা কেটে দিয়ে আমাকে জিজ্ঞেস করলো, তুমি এত তাড়াতাড়ি আসছো? আসাতে সমস্যা হয়েছে? না, সমস্যা হবে কেন? আমি আরো খুশি হয়েছি তোমার সাথে বেশি সময় কাটাতে পারবো। এসব বলতে বলতে সেতু এসে আমাকে জড়িয়ে ধরলো। জড়িয়ে ধরে ঠোঁটে একটা শুকনা চুমু দিল। আমি সেতুকে ছাড়িয়ে ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে দেখি সেতু টেবিলে খাবার সাজিয়ে রেখেছে। খাইতে বসলাম। সেতুকে বললাম, তুমি খাইছো? না, চলো একসাথে খাই। নিজের হাত দিয়ে খাইতে ইচ্ছে করছে না। আসো আমি খাওয়াই দেই। সেতু খুশি হয়ে গেল। খাবার খেতে সেতুকে জিজ্ঞেস করলাম, আচ্ছা সেতু, তুমি তো এখন সত্যিই ভালোবাসো আমাকে, তাই না? অনেক ভালোবাসি। এই যে আমি বাবা হতে পারবো না, এটা যখন তোমার রিলেটিভরা জানবে তখন তোমাকে অনেক কিছু বলতে পারে। তখন কি তুমি আমাকে ছেড়ে দিয়ে চলে যাবে? লোকে কি বলুক তাতে আমার কিছুই যায় আসে না।
আমি তোমাকে কখনোই ছেড়ে যাব না। আমি দীর্ঘ একটা নিঃশ্বাস নিলাম। কথা বলার মাঝেই খাবার খাওয়া শেষ। খাবার খাওয়া শেষ হওয়ার পর রেডি হয়ে সেতুকে একটা চুমু দিয়ে কাজের জন্য বের হলাম। বাড়ি থেকে বের হয়ে একটা বন্ধুর সাথে দেখা করলাম। ওই বন্ধুর বড় ভাই ডাক্তার, আর তাকে দিয়ে একটা মিথ্যা রিপোর্ট বানাবো। পরে ওই বন্ধুকে সব কিছু খুলে বলি, আর বলি তোর ভাবির ভালোবাসা পরীক্ষা করার জন্য একটা ফেক রিপোর্ট বের করতে হবে। রিপোর্টটা হলো আমি যে বাবা হতে পারবো না, এটার রিপোর্ট। বন্ধু প্রথমে রাজি হয়নি, পরে অনেক জোরাজোরিতে রাজি হয়েছে। পরে সব কিছুই বুঝিয়ে দিয়ে চলে গেলাম আমার কাছে। কাজ থেকে আসলাম, আর আসার সময় সেতুর জন্য আইসক্রিম আর ফুচকা নিয়ে আসলাম, যা দেখে সেতু অনেক খুশি হয়ে গেল। প্রতিদিনই অফিস থেকে আসার সময় সেতুর জন্য কিছু না কিছু নিয়েই আসি। এটা দেখে সেতু দেখে অনেক খুশি হতো, আর আমাকে একটা কিস করতো। 7 দিন যাওয়ার পর রিপোর্ট বের করে। পরে আমি আমার বন্ধুকে বলি, এটা বাড়িতে গিয়ে দিয়ে আসবি যখন আমি অফিসে থাকবো। বন্ধু তাই করে। আমি অফিসে থাকাকালীন বন্ধু আমার বাড়িতে যায় আর রিপোর্টটা দেয়, আর সেতু রিপোর্টটা নিয়ে পড়তে থাকে। পড়ে দেখে শুভ কোনোদিন বাবা হতে পারবে না। ওখানে এসব লেখা আছে, আর কারণও লেখা আছে। সেতুর মনটা তখন খারাপ হয়ে যায়। কি করবে সে বুঝতে পারে না। শুভর সাথে করবে না করবে কিছুই বুঝতে পারে না। শুভর সাথে থাকার সময়গুলোর কথা ভাবতে থাকে। এসব ভাবতে ভাবতে কোন দিক দিয়ে সময় পার হয়ে যায় সেতু জানেই না। আর আমিও অফিস থেকে চলে আসি, আর সেতুর জন্য ফুচকা নিয়ে আসি। বাড়িতে এসে দেখি সেতু মনটা খারাপ করে বসে আছে। আমি সেতুকে ডাক দেই আর বলি, সেতু কি মন খারাপ? তোমার কি তোমার আব্বু আম্মুর কথা মনে পড়ছে? সেতু কোনো কথা না বলে রিপোর্টের কাগজটা আমার হাতে নিল। আমি কাগজটা হাতে নিয়ে বললাম, এসব তো তুমি জানো। তাহলে তোমার বাবা মাকে জিজ্ঞেস করার পর তোমার বাবা মা তাহলে বললো কেন যে তুমি মিথ্যা বলছো, যে তুমি বাবা হতে পারবে না? কারণ আম্মু জানে না। সেতু এই কথা শুনে মুখটা থেকে রাগি বানিয়ে চলে গেল। আমি ফ্রেশ হতে চলে গেলাম। ফ্রেশ হয়ে এসে কিছু খেয়ে নিলাম। সেতুর সাথে কথা বলার চেষ্টা করতেছি, কিন্তু সেতু দরজা খুলছে না। পরে আমি বাইরে বসে থেকে ভিডিও দেখছি। ভিডিও দেখতে দেখতে সন্ধ্যা হয়ে গেল। তখনও সেতু ঘর থেকে বের হলো না। এখন বুঝতে পারলাম সেতু কেন মন খারাপ করে বসে আছে। আমিও ভাবতে থাকলাম, সেতু কি তাহলে আসলেই আমাকে ভালোবাসেনি? সেতু এতদিন কি তাহলে মিথ্যা ভালোবাসতো আমাকে? সেতু তো ঘর থেকে বের হচ্ছে না। সন্ধ্যার রান্নাটা মনে হয় আমারই করতে হবে। তাই রান্না করতে গেলাম। রান্না করার প্রায় শেষ। তখন ঠান্ডা পানি মনে গরম পানিতে হাত দিছি, আর হাতটা গেল পুড়ে। পরে ওমাগো বলে চিৎকার দিয়ে উঠি, কিন্তু আফসোস ধরার মতো কেউ নাই। পরে নিজেই হাত ধরে ঠান্ডা পানিতে কিছুক্ষণ ডুবিয়ে রাখলাম। এরপর ডাক্তারের কাছে গিয়ে হাতটা মেডিসিন লাগিয়ে নিয়ে আসলাম। হাত একেবারে ছুলে গেছে, দেখতে অনেক বৃষ্টি হয়ে গেছে। রান্নার কাজ শেষ করে সেতুকে ডাক দিলাম। বললাম, সেতু, দুপুরের খাবার খাওনি, এখন রাতের খাবারটা খেয়ে নাও, তা না হলে শরীর খারাপ করবে। তুমি হয়তো আমাকে মেনে নিতে পারছো না। ঠিক আছে, আমার ডিভোর্স পেপার রেডি আছে, তোমাকে দিয়ে দেব, তোমাকে মুক্তি দিয়ে দেব। আসো, তাও খেয়ে নাও। পরে সেতু বের হলো। আমার হাতটা সেতুকে দেখাইনি। পরে সেতু চুপচাপ খেয়ে নিল। আমি আর খেতে পারলাম না, কারণ গুনে গুনে আমার ডান হাতটাই পুড়েছে। হাতের কষ্টের থেকে মনের কষ্ট অনেক বড়। সেতুকে অনেকটা ভালোবেসে ফেলেছিলাম। হাত পোড়ার কারণে হাতে জ্বালা পোড়া করছে, আবার মনটাও ভালো নাই। সেতুর সাথে কাটানোর সময়ের কথাগুলো ভাবছি। কত সুন্দর ছিল দিনগুলো। এসব ভাবতে ভাবতে চোখে জল এসে গেছে। মনে হচ্ছে চিৎকার করে কাঁদি। ঘুম ধরছেই না। এমনিতেই হাতে জ্বালাতন করতেছে, আবার ক্ষুধা লাগছে। রাত 12টা বেজে গেছে। বসে থেকে কান্না করতেছি। কষ্ট আর সহ্য হতেছে না। অনেক কষ্ট হইতেছে, যেটা হয়তো লিখে প্রকাশ করতে পারবো না। চোখ দিয়ে জল থামছেই না। তখনই কাঁধে কারো হাতের ছোঁয়া পেলাম। পিছনে তাকিয়ে দেখি সেতু দাঁড়িয়ে আছে, চোখের জলটা মুছে। তুমি এখানে কি করো এত রাতে? আপনি কি করেন? আমার ভালো লাগছে না, তাই আমি বসে আছি। আমারও ভালো লাগছে না, তাই আমিও বসে থাকতে এলাম। তোমার আবার ভালো লাগবে না কেন? তোমার ভালো লাগার কারণে তোমাকে ছেড়ে দিতেছি। ডিভোর্স পেপার তো রেডি আছে, কালকে সকালে নিয়ে আসবো। মন খারাপ করো না তাও।
মেয়েদের সাথে ফষ্টি নষ্টি করতে পারো না বলে ডিভোর্স আমাকে দিয়ে দিবে, তাই না? এসব কি বলো? তুমিও বললা ডিভোর্স দিতে। সেতু আমার কলার ধরে বলল, ওই, আমি কখন ডিভোর্স চাইলাম বল? আমি তো চুপচাপ ছিলাম। আমি বাবা হতে পারবো না শুনে তুমি মন খারাপ করে ঘরের দরজা দিয়ে বসেছিলে, তো এটা বোঝাই যায় তুমি আমার সাথে থাকতে চাও না, ডিভোর্স চাও। আর একবার ডিভোর্সের কথা বললে ঘাড়টা মোটকে দিব বলে দিলাম। আসলে আমি সরি, আমার ভুল হয়েছে। আমিও তোমাকে ছাড়া থাকতে পারবো না। আমি তোমার সাথে কাটানো সময়গুলোর কথা ভাবলাম, তুমি আমাকে কতটা কেয়ার করো ওইটা ভাবলাম। বাচ্চা হবে না তো কি হয়েছে, আমরা একটা বাচ্চা কিনে নিয়ে আসবো। সত্যি তুই আমাকে ছেড়ে যাবে না? মরার আগ পর্যন্ত যাব না। আজকে ব্যবহারের জন্য ক্ষমা প্রার্থী। আমরাই তো। সেতুকে আমাকে জড়িয়ে ধরে আছে, আমিও ধরছি। রোমান্টিক ওয়েদার আমাদের মাঝে। সেতু শরীরের সাথে একটু ডান হাতটা লাগলেই উফ বলে উঠলাম। কি হয়েছে তোমার? আমি তখন সেতুকে হাতটা দেখালাম। সেতু তো চমকে উঠল। এরকম হলো কেমনে? আজকে রান্না করার সময় এরকম হয়েছে। সেতু এর চোখে জল এসে গেছে। আমি আসলে সরি, আমার সন্ধ্যার সময় এরকম ভাবে থাকা উচিত হয় নাই। তোমার অনেক কষ্ট হচ্ছে তাই না? হুম তাহলে তুমি তো ভাতও খাও নাই তাই না? হুম পরে সেতু প্লেটে ভাত নিয়ে এসে আমাকে খাওয়াই দিল। আমি খাইতেছি আর মাঝে মাঝে হাতে কামড় দেই। খাবার খাওয়া শেষ করে আমার বুকের উপর সেতু শুয়ে আছে। আমি সেতুর মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। পরে দুজনেই ঘুমিয়ে পড়ি। এখন থেকে শুরু হলো রোমান্টিক সংসার। হঠাৎ করে একদিন সেতু মাথা ঘুরে পড়ে যায় আর আমি ডাক্তারখানায় নিয়ে যাই। ডাক্তার বলে, খুশির খবর, আপনি বাবা হতে চলেছেন। এটা শুনে আমি অনেক খুশি হই। সেতুকে বলতেই সেতু মুখটা গোমড়া বানিয়ে বলে, আমার পেটে বাচ্চা আসলো কিভাবে? তুমি তো বলেছিলে বাবা হতে পারবে না, আর রিপোর্টেও লেখা ছিল। ও, ওইসব ছিল সাজানো নাটক। ওই রিপোর্ট ছিল সাজানো। তুমি আম্মুর কাছে থেকে জানছিলা। আমার কোনো সমস্যা নাই, এটা আমি জানতে পারি। আর আমি তোমার ভালোবাসা কতটুকু সত্যি এটা জানার জন্য এসব করছি। তুমি ভালো না, তুমি অনেক পচা। রাগ করো না লক্ষ্মী সোনা, একটু হাসো প্লিজ। সেতু একটা মিষ্টি হাসি দেয়। এই খবর বাড়িতে পৌঁছালে সেতুকে সবাই বাড়িতে আনতে চায়, কিন্তু সে তো বাড়িতে আসবে বলে দেয়। আমাকে ছাড়া বলে সেতু এর ভালো লাগে না আমার একটা ছেলে সন্তান হয়, আর দেখতে একেবারেই ওর মায়ের থেকেও সুন্দর। আমি ছেলেকে দেখে ভাবতে লাগলাম আমার চেহারা ততটা ভালো না, তাই যত মেয়ে পিছে ঘুরছে। আর ছেলের চেহারা তো মাশাআল্লাহ অনেক সুন্দর। না, মেয়েরা আমার ছেলের জন্য কি না করে বসে। ধন্যবাদ সবাইকে আমাদের পাশে থাকার জন্য।